অন্ধকার রাতে চারদিকে বজ্রপাতের আলোয় ঝলমলে, বৃষ্টির পানি টইটুম্বর হয়ে ছড়িয়ে ছিটিয়ে পড়ছে চারিদিকে। ব্রিজের এক কিনারায় দাঁড়িয়ে কেঁপে উঠছে হীর। রাগে নাকি দুঃখে বোঝার উপায় নেই। অপেক্ষার প্রহর যেন শেষই হচ্ছে না। এত দেরি কেন হচ্ছে তার? হাতের ঘড়িতে সময় দেখতে দেখতে চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ে বাম হাতের ঘড়িতে। ঠিক তখনই হীরকে দেখে ব্রিজের ধারে গাড়ি থামায় রিফাত। অপেক্ষার প্রহর গুনতে গুনতে অবশেষে রিফাতকে দেখে থমকে যায় হীর। গাড়ি থেকে নেমে হীরের মুখোমুখি এসে দাঁড়ায় রিফাত। শান্ত সৃষ্ট কণ্ঠে ভরে ওঠে, এই বৃষ্টির মাঝে কেন রেগেছ আমায়? রিফাতের ভাব ধরা কথায় রাগে চেহারা লাল হয়ে যায় হীরের। কর্কশ কণ্ঠে ভরে ওঠে, এসব কি শুনছি রিফাত? তুমি কি করে পারলে আমাকে ছেড়ে অন্য এক মেয়ের হাত ধরে ক্যাফেতে বসে থাকতে? হীরের কথায় রিফাতের চোখ ছানা বড়া। কাপা কাপা কণ্ঠে ভরে ওঠে, এসব কি বলছো? নাটক করবে না একদম। আমি যা বলছি তার উত্তর দাও। কে ওই মেয়ে? কি সম্পর্ক ওর সাথে তোমার? ও আমার হবু বউ। রিফাতের কথায় হীরের চোখে মুখে বিষাদ ছেয়ে যায়। তাহলে আমি কি? তুমি আমার কেউ না, শুধুমাত্র টাইম পাস। তোমাকে এখন আমার আর ভালো লাগে না। তোমার মধ্যে কোনো আকর্ষণই আমি আর খুঁজে পাই না। স্তব্ধ হয়ে যায় হীরের মুখ। চুপ করে এগিয়ে এসে ঠাস করে চড় মেরে দেয় রিফাতের গানে। এই 5টা বছর কি তাহলে কেবল আকর্ষণের জন্যই আমাকে ভালোবেসেছিলে? কি করে কি করে বলতে পারলে আমি তোমার টাইম পাস? পরিবারের সবার সাথে তোমার পরিচয় করে দিয়েছিলাম কি এই দিনটার জন্য? আমি কিচ্ছু শুনতে চাই না। আজ এই মুহূর্তে আমি তোমার সাথে সকল সম্পর্ক শেষ করে দিতে চাচ্ছি। তোমাকে আমার আর ভালো লাগে না। আর আগামী মাসেই আমার হবু বউ ওরফে নাতাশার সাথে আমার বিয়ে। আশা করি তুমি আর আমার মাঝে আসবে না। রাগে দুঃখে পুনরায় রিফাতের গালে চর বসিয়ে দেয় হীর। রিফাত এবার আর সহ্য না করে সে কিছু বলতে নিলেই হীর তার শার্টের কলার চেপে ধরে বলে, আমার ভালোবাসা তো মিথ্যা ছিল না। তাহলে কেন আমাকে ধোঁকা দিলে? তোমাকে নিয়ে দেখা সকল স্বপ্ন কি করে ভেঙে দিলে? স্বার্থপর তুমি, ধোঁকাবাজ তুমি। আমি তোমাকে ঘৃণা করি রিফাত। নিজের সকল জোর দিয়ে হীরের হাত সরিয়ে দেয় রিফাত। তারপর কিছু না বলেই নিজের গাড়িতে উঠে চলে যায় সে। হীর কি করবে বুঝতে পারে না। ব্রিজের রেলিং ধরে দাঁড়িয়ে চোখের পানি ফেলতে শুরু করে সে। চিৎকার করে নিজেকে বলতে থাকে, সবাই স্বার্থপর, সবাইকে আমি ঘৃণা করি। ভালোবাসা বলতে আসলে কিছুই হয় না। সবাই ধোঁকাবাজ, প্রয়োজন মিটলে সবাই ছেড়ে যায়। ঘৃণা করি ভালোবাসাকে, ঘৃণা করি সবাইকে। মাঝ রাস্তায় ফোনে কথা বলতে বলতে হুট করে এই গাড়ি থামায় রায়ান। জোর গলায় বলে ওঠে, চিন্তা করো না মামা, হীরকে পেয়ে গেছি। ওকে নিয়েই আমি বাড়ি ফিরছি। ফোনটা গাড়ির সিটের উপর রেখে গাড়ি থেকে নেমে পড়ে সে। দৌড়ে গিয়ে হীরকে ধরে বলে ওঠে, কি হয়েছে হীর? তুমি ঠিক আছো? ব্রিজের কিনারায় চুপ করে বসেছিল হীর। রায়ানকে দেখে সে চোখ মেলে বলে, আমি ঠিক আছি। রাত বিরাতে কাউকে না বলে তাহলে কেন বেরিয়েছিলে? তুমি কি জানো মামা আর মামি কত টেনশনে আছে তোমাকে নিয়ে? টেনশন? বাবা মা আমাকে নিয়ে টেনশন করছে? হ্যাঁ, তুমিও টেনশন করছো? অবশ্যই। মিথ্যা, সব মিথ্যে। কেউ আমাকে ভালোবাসে না, কেউ আমাকে নিয়ে চিন্তা করে না। সবাই আমাকে ঘৃণা করে, কেউ আমার পাশে থাকে না। আমি জানি না একদিন সবাই আমাকে ছেড়ে চলে যাবে, তুমিও থাকবে না। এসব তুমি কি বলছো হীর? তোমার মাথা ঠিক নেই বোধহয়। ওঠো বলছি। হীরকে সাবধানে উঠিয়ে গাড়িতে তোলে রায়ান। মুখ থেকে এক টুকরো শব্দও বের হচ্ছে না তার। দ্রুত গতিতে গাড়ি চালিয়ে বাড়ির দিকে রওনা দিচ্ছে সে। এই মুহূর্তে সর্বপ্রথম কাজ হলো হীরকে বাড়ি দিয়ে আসা। এর মাঝে হুট করে হীর বলে ওঠে, রিফাত আমার সাথে ব্রেকআপ করেছে। কি? হঠাৎ ব্যাকআপ কেন? তোমাদের না বিয়ে ঠিক হওয়ার কথা ছিল? সবকিছু ছিল, কেবল রিফাতের বিয়ে ঠিক হয়ে গেছে অন্য এক মেয়ের সাথে। ও আমাকে ভালোবাসে না, ও অন্য এক মেয়েকে ভালোবাসে। আমি ছিলাম ওর জন্য টাইম পাস। তুমি এসব কি করে জানলে? পিয়াসা বলেছে সব। ও কি করে জানলো? কলেজ শেষে ক্যাফেতে গিয়ে রিফাতকে একটা মেয়ের সাথে হাত ধরা অবস্থায় দেখে ফেলে। তারপর তোমাকে কল করে জানায়, তাই তো? হীর কথা বলে না। টিপ টিপ করে তার চোখ থেকে অশ্রু ঝরে পড়ছে। মনটাকে কি করে শক্ত করবে সে? হয়তোবা ঠান্ডাও লেগে গেছে তার।
আজ হয়তো কেবল মেঘ নয়, তার চোখেও বৃষ্টি জমাট বেঁধেছে। হসপিটালের করিডোরে ডাক্তারদের ছোটাছুটি, চিন্তায় মাথার চারপাশ ঘেমে একাকার সকলে। কিছুক্ষণ আগে হাইওয়েতে ইকরাম খান এবং তার স্ত্রী ফারজানা খানের অ্যাক্সিডেন্ট হয়েছে। করিডোরের এক কোণে বসেছিল ইয়াশ, গায়ে নীল রঙের শার্ট, চেহারা সবসময় হাস্যোজ্জ্বল থাকলেও বাবা মার হঠাৎ এমন অ্যাক্সিডেন্টের চেহারা চিন্তা আর দুঃখের ভাঁজ পড়ে গেছে তার। কিছুক্ষণ পর তার মোবাইল কল আসে ছোট ভাই ইরফানের। পড়ালেখার জন্য ইরফান তখন মালয়েশিয়ায় ছিল। ইয়াশ চায় না বাবা মার অ্যাক্সিডেন্টের খবর এই মুহূর্তে সে জানুক। পকেট থেকে ফোনটা বের করে রিসিভ করতেই অপর পাশ থেকে ইরফান বলে ওঠে, হে ব্রাদার, কি খবর? এই তো ভালোই, তোর? হুম, গুড। বাবাকে কল দিয়েছিলাম, রিসিভ তো করলো না। ইয়াশের খেয়াল আসে বাবার মোবাইল তার কাছে। ইয়াশ কিছু বলার আগেই হুট করে অপারেশনের রুম থেকে ডাক্তার বেরিয়ে যায়। এই মুহূর্তে সে ভুলে গিয়েছিল যে ইরফান লাইনে আছে। ডক্টর, সব কিছু ঠিকঠাক? ইয়েস, আপনার মা এখন একদম সুস্থ, কিন্তু পায়ে বেশ খানিকটা আঘাত লেগেছে, এজন্য কিছুদিন হসপিটালে থাকতে হবে। যাক, আলহামদুলিল্লাহ। কিন্তু আমরা দুঃখিত, কেন? আপনার বাবাকে বাঁচাতে পারিনি। ডাক্তারের কথায় ইয়াশ স্তব্ধ হয়ে যায়। ফোনের অপর পাশ থেকে ইরফান অস্থির হয়ে ওঠে। কোনো কিছুই তার মাথায় ঢুকছিল না। বাবা নেই মানে? কি হয়েছে বাবার? 2 বছর পর জুন মাসের বৃষ্টিতে চারদিক মেতে উঠেছে। সকাল সকাল হাতে 1 কাপ কফি নিয়ে রুম থেকে বের হলো ইয়াশ। আশপাশ ভালো করে তাকিয়ে দেখে ড্রয়িং রুম ফাঁকা। একটু উকিঝুঁকি মেরে দেখে রান্নাঘরে কেউ একজন আছে। ইয়াশ গিয়েই পেছন দিক থেকে ডাক দেয়, শালুক আন্টি। শালুক আন্টি গুনগুন করে গান গাচ্ছিল আর কিছু অমলেট তৈরি করছিল। ইয়াশের ডাকে সে পেছন ফিরে হাসি মাখা মুখ নিয়ে বলে ওঠে, এসো বাবা। নাস্তা বানাচ্ছ? হুম। ইরফান ওঠেনি? না, বোধহয় উঠলে তো দেখতামই। মা উঠেছে? নাস্তাটা বানিয়ে তোমার মার রুমে যাব। কালকে রাতেও কি মা চিৎকার করেছে? এ আর নতুন কি? ইয়াশের মন খারাপ হয়ে যায়। শালুক আন্টি বলে ওঠে, তোমার কি মনে হয় আপাকে উচিত না একজন ভালো সাইকিয়াট্রিস্ট ডাক্তার দেখানো? আমার মতে সবচেয়ে ভালো হয় কোনো ডাক্তার যদি মায়ের সাথে থাকে, কিন্তু কে থাকবে? হঠাৎ রুম থেকে মায়ের চিৎকার। সেই চিৎকারের শব্দে ইয়াশ দৌড়ে যায় তার রুমে। গিয়েই দেখতে পায় ফারজানা খান বিছানায় বসে হাঁপাচ্ছে। ইয়াশ গিয়েই তার কাঁধে হাত রেখে বলে ওঠে, কি হয়েছে মা? তুমি চিৎকার কেন করেছো? চিৎকার? কই না তো, আমি কখন চিৎকার করলাম? ইয়াশ চুপ হয়ে যায়। সে জানতো মা এই কথাটাই তাকে বলবে। তুমি কি কোনো কিছু নিয়ে এখনো ভয় পাচ্ছ? ওই অ্যাক্সিডেন্ট কি ভয়ানক ছিল, পুরো গাড়ি উল্টে গেল, তোমার বাবা চিৎকার করলো, আমি শুনছিলাম সেই চিৎকার। মা, তুমি শান্ত হও প্লিজ। ইয়াশ ধরে ফারজানা খানকে বিছানায় শুইয়ে দেয়। ঠিক তখন রুমে প্রবেশ করে ইরফান। সব কিছু ঠিকঠাক ভাইয়া? না, একটু আগে মা চিৎকার করে উঠেছিল। বুঝলাম না, এই 2টা বছরেও মা এখনো ভুলতে পারলো না সেই কথা? এত সাইকিয়াট্রিস্ট ডাক্তার দেখানোর পরেও? ইয়াশ ফারজানা খানকে বিছানায় শুইয়ে গায়ে কাঁথা দিয়ে দিল। তারপর তার পাশে বসে বলে, বাবার মৃত্যু মায়ের পুরো মস্তিষ্ক বিকৃত করে দিয়েছে। এখানে মায়েরও তো কিছু করার নেই। ইরফান কোনো জবাব দেয় না। একটু পর হাতে নাস্তার প্লেট নিয়ে শালুক আন্টি প্রবেশ করেন। টেবিলে নাস্তা দিয়েছি। শাহরুখ আন্টির কথায় ইয়াশ এবং ইরফান একসাথে যাচ্ছি বলে ওঠে। দূর থেকে এই খাবার টেবিলে থাকা সুস্বাদু খাবারের ঘ্রাণ আসছিল। খেতে খেতে ইরফান বলে ওঠে, আজ অফিসে যাবে না? যেতে তো হবেই। কথা আর এগোয় না, যে যার যার নাস্তা শেষ করতে ব্যস্ত। ইয়াশ বর্তমানে ইকরাম খানের ব্যবসা দেখতে ব্যস্ত। নিজের স্বপ্নকে থামাচাপা দিলেও মনে মনে বাবার ব্যবসার মাঝেই শান্তি খুঁজে পায় সে। হঠাৎ নিচতলায় টেলিফোন বেজে ওঠে। ইয়াশ গিয়ে টেলিফোন উঠিয়ে হ্যালো বলে। অপর পাশ থেকে ইয়াশের আঙ্কেল মিজান হাওলাদার বলে ওঠেন, কি খবর সবার? মিজান আঙ্কেল বলছেন। আলহামদুলিল্লাহ, আপনি? আলহামদুলিল্লাহ, মা ভালো আছে? আগের মতনই আছে। মিজান হাওলাদার ইয়াশের খুব কাছের একজন আঙ্কেল। প্রায়শই তিনি এবং তার স্ত্রী হাফসা রহমান বাড়িতে আসেন। হাফসা রহমান হলেন ফারজানা খানের মামাতো বোন।
তুমি কি তোমার মাকে নিয়ে বিদেশে গিয়ে ভালো ডাক্তার দেখাতে চাও? আমি কি ব্যবস্থা করব? না আঙ্কেল, আপনি এমনি আমাদের জন্য অনেক করেছেন। ওইসব কি বলছো বাবা? আমি তো তোমাদের বাবার মতনই, তাই না? জানি আঙ্কেল, আপাতত আমি চাচ্ছি বাড়িতেই মায়ের চিকিৎসা করতে। বুঝেছি। তুমি চাইলে আমি হীরার সাথে কথা বলতে পারি। হীর? কে হীর? আরে আমার মেয়ে হীর। অবশ্য মনে থাকারও কথা না। কত করে বলেছিলাম গিয়ে ফারজান আন্টিকে দেখে আয়, গেল না তো গেলই না। ও, আমারও ওর কথা মনে ছিল না। যাই হোক, এখন কি করছে হীর? সাইকিয়াট্রিস্ট ডাক্তার। যদি হীর চায় আমাদের বাড়ি এসে কয়েক মাস মায়ের দেখাশোনা করতে পারে, এই বাড়ি যেন ও নিজের বাড়ি বলে মনে করে। ও কি রাজি? আমি এই ব্যাপার নিয়ে হীরের সাথে অবশ্যই কথা বলবো। আচ্ছা আঙ্কেল, আপনাকে অনেক ধন্যবাদ। তোমাকেও। ইয়াশ কল কেটে দেয়। ইরফান কিছু জিজ্ঞেস করবে বলেও করে না। ইয়াশও কিছু না বলে নিজের রুমে গিয়ে ড্রেস চেঞ্জ করে আসে। নিচে আসতেই সে দেখতে পায় শালুক আন্টি ইরফানের সাথে বসে আছে। তার চেহারা দেখে বোঝা যাচ্ছে যে সে কিছু জিজ্ঞেস করতে চায় তাকে। হীরকে? শালুক আন্টির প্রশ্ন ইয়াশ সোজা সাপটা উত্তর দেয়। মিজান আঙ্কেলের মেয়ে, সাথে একজন সাইকিয়াট্রিস্টও। আঙ্কেল বলেছেন যদি হীর রাজি হয় তাহলে ও আমাদের বাড়িতে এসে মায়ের চিকিৎসা করবে। হুট করে ইরফান বলে বসে। দেখতে সুন্দর। ইয়াশ চোখ গরম করে তাকায়। এসব কি কথা ইরফান? আমি ওকে মায়ের চিকিৎসার জন্য নিয়ে আনছি, বাড়ির বউ করার জন্য না। ইরফান ঠোঁট গোল করে বলে ওঠে। আমি তো এমনিতে জিজ্ঞাসা করছিলাম। এসব ফালতু প্রশ্ন আমাকে করবি না। শালুক আন্টি বলে ওঠেন। ঝগড়া করে না ছেলেরা। আচ্ছা ইয়াশ, হীরের নাম তো আগে শুনিনি। চুপচাপ স্বভাবের মেয়ে বোধ হয়, বাবার মৃত্যুর সময় এসেছিল, এরপর আর আসেনি। চেহারাও মনে নেই আমার। আচ্ছা বাদ দাও, আমি অফিস যাচ্ছি। ইয়াশ অফিস যাওয়ার জন্য পা বাড়ায়। পেছন থেকে শালুক আন্টি বলে ওঠেন। বাসায় এসে একজন মেয়ে থাকাটা কি আসলেই কোনো উচিত জিনিস হবে? ইয়াশ পেছে ঘুরে গম্ভীর মুখে বলে ওঠে। বাসায় একটা মেয়ে থাকুক বা 10টা, আমার চরিত্র আমি কখনোই নিচু হতে দেব না। ইরফানকেও জানিয়ে দাও, হীর আসুক, দরকার পড়লে ওর জন্য আলাদা থাকা খাওয়ার ব্যবস্থা করা হবে। আশা করি তুমি না করবে না। মিজান হাওলাদারের কথায় হীর চুপ হয়ে রয়। সেই ততক্ষণ ধরেই তিনি একটানা কথা বলে যাচ্ছেন ফারজানা খানের সাথে। তার সাথে মিলে হাফসা রহমানও হীরকে বুঝিয়ে যাচ্ছেন। দেখো হীর, এমনিতেই তুমি তোমার আঙ্কেলের মৃত্যু ছাড়া একবারও ওই বাড়িতে তোমার আন্টিকে দেখতে চাওনি। ব্যাপারটা কতটা লজ্জাজনক জানো? হাফসা রহমানের কথায়ও হীর কোনো শব্দ করেনি। হীরের মনোভাব বোঝা যাচ্ছে না। সে সব সময়ই চুপচাপ, পারিবারিক হোক বা ব্যক্তিগত। হাফসা রহমান এবং মিজান হাওলাদার বুঝে নিয়েছেন যে হীরের কোনো প্রকার ইচ্ছেই নেই ওই বাড়িতে যাওয়ার। হীর খাবার টেবিলে থেকে উঠতে উঠতে বলল, কবে যেতে হবে ডেটটা আমাকে জানিও। উপস্থিত সকলে হতভম্ব। সত্যি হীর রাজি নাকি তারা ভুল শুনছে? রাতের ডিনারের টেবিলে ইরফান, ইয়াশ এবং শাহরুখ আন্টি একসাথে। এই পরিবারের শাহরুখ আন্টি তাদের আরেক মায়ের মতনই। অনেক বছর ধরে রান্নাবান্নার কাজ করেও ফারজানা খান এবং ইকরাম খানের অ্যাক্সিডেন্টের পর তিনি এই বাড়িকে নিজের বাড়ি মনে করে ইয়াশ এবং ইরফানের যত্ন নিয়েছেন, সাথে সেবা করেছেন ফারজানা খানের। খাবারের টেবিলের মাঝে ইরফান হঠাৎ বলে ওঠে, হীর মেয়েটা কবে আসবে? ইরফানের কথা ইয়াশ গম্ভীর মুখে বলে ওঠে, তুই হীরকে নিয়ে এত চিন্তা কেন করছিস? ও আসতে চাইলে আসবে, না আসতে চাইলে নেই। এটা ওর ব্যক্তিগত ব্যাপার। রাগ কেন করছো ব্রো? আমি তো মজা করেছি। মনে হলো না তাই? হুট করে শাহরুখ আন্টি বলে ওঠেন, ঝগড়া করো না, তোমাদের আঙ্কেলের সাথে কথা হয়েছে। উনি বলেছেন হীর সোমবারেই আসছেন। ইরফানের চোখ বড় বড় হয়ে যায়। কেন তা জানা নেই। ইয়াসের মুখেরও পরিবর্তন দেখা যায় না। সে সব বিষয়ে সিরিয়াস, আবার সব বিষয়ে সিরিয়াসও না।
ইয়াসের মন বোঝা কঠিন। শালুক আন্টি কাশি দিয়ে ইরফানের উদ্দেশ্যে বললেন, ইরফান খুশি হওনি? আমার খুশি আর অখুশিতে কি যায় আসে শালুক আন্টি? তোমার সমবয়সী বান্ধবী তো। ইরফান কিছু বলে না, ইয়াস বলে ওঠে, অথচ ওই মেয়ে ডাক্তার আর ইরফান রাস্তাঘাটে রাজনীতি করে বেড়াচ্ছে। ইরফান লাফিয়ে ওঠে, বলে, আমি জানতাম তুমি এমন কিছু একটাই বলবে, এই জন্য আমি চুপ করেছিলাম। তো কি করব, একটু লজ্জাবোধ করা উচিত তোর। ইরফান টেবিল থেকে উঠে যায়। এই জন্য তোমাকে ভালো লাগে না। মুখ গম্ভীর করে ইরফান সিঁড়ি বেয়ে উপরে উঠে যায়। শালুক আন্টি কি বলবে বুঝতে পারছিল না। এই সামান্য কারণ নিয়ে কোনো ভাইরা ঝগড়া করে, এখন ইয়াসকে কিছু বলতে গেলেও জানা। প্যাকিং সব কমপ্লিট। হাতের ঘড়ির দিকে তাকিয়ে কাঁধে ব্যাগ নিল হির। বাইরে রায়ান দাঁড়িয়ে। রায়ানি মূলত তাকে ইকরাম খানের বাড়িতে দিয়ে আসবে। মিজান হাওলাদার হীরের মাথায় হাত বুলিয়ে দিল। একটু পরই হীরের ভাই আহনাফ এসে তার পাশে দাঁড়ায়। আহনাফ কিছু বলে না তাকে, কেবলই বুকে 2 হাত গুজে দাঁড়িয়ে রয়। হীর চুপ করে তার সামনে গিয়ে বলে ওঠে, যাচ্ছি, ভালো থাকিস। আহনাফ কথা বলে না, তার কথা বলার কারণ হীরও জানে না। কি বলছিস শুনছিস না কেন? তোর এই গুমরা মুখের কথা আমার কাছে জাস্ট বিরক্ত লাগে। পাশ থেকে মিজান হাওলাদার ধমকের সুরে আহনাফ বলে ডেকে ওঠে। আহনাফ সেটাই তোয়াক্কা করে না। 2 বছর হয়ে গেছে, এখনো ওই ছেলেকে ভুলতে পারছে না। বাহ, এত বড় ধোঁকা দেওয়ার পরও মানুষ কি করে এতটা বেহাইয়া হতে পারে? কি করে এখনো ওই ছেলের জন্য ও আমাদের থেকে দূরে সরে যেতে পারে? মিজান হাওলাদার আহনাফকে ইশারায় চুপ হয়ে বললেন। হীর আহনাফের মুখোমুখি এসে দাঁড়ায়। তুই কখনোই বুঝবি না 5 বছরের ভালোবাসার মর্যাদা, স্মৃতি ভুলতে গিয়েও ভুলতে না পারার যন্ত্রণা। কখনোই বুঝতে পারবি না। হীর বাড়ি থেকে বের হয়ে যায়। মানুষ বলে যমজ ভাই বোনদের চেহারার পাশাপাশি মনেরও মিল থাকে। আহনাফও তো হীরের যমজ ভাই, তাহলে কেন আহনাফ হীরের কষ্ট বুঝতে পারে না? কেন তাদের মনের এত পার্থক্য? হীরকে হন হন করে বাড়ি থেকে বের হতে দেখে পেছন থেকে হুট করে এসে তার হাত ধরে রায়ান। হীর পিছে পিছে ঠিকই, কিন্তু রায়ানের দিকে তাকায় না। আহনাফ আবারও কিছু বলেছে? হীর চুপ করে রয়। রায়ান বুঝতে পারে যে যেই না বাড়ির ভেতর যেতে নেবে অমনি হীরও রায়ানের হাত ধরে। আহনাফকে কিছু বলতে হবে না। ওর এসব কথায় আমি অনেক আগে থেকেই অভ্যস্ত হয়ে গেছি। তাছাড়া আহনাফের কথাই তো যুক্তি আছে। কিন্তু প্রতি মুহূর্তে মুহূর্তে নিজের বোনকে কি করে খোঁটা মারতে পারে ও? এই ব্যাপারটা নিয়ে কি আমার আহনাফের সাথে কথা বলা উচিত না? না, উচিত না। আমি বলছি উচিত না। আমি শান্তি চাই। আমার কিছুই ভালো লাগছে না। আমি চাই না আমার জন্য কেউ ঝগড়া করুক। রায়ান চুপ হয়ে যায়। হীর বলে ওঠে, গাড়িতে ওঠো, এমনিতেই বেশ দেরি হয়ে গেছে। রায়ান গাড়িতে উঠে পড়ে। তার পাশে বসে হীর। রায়ান গাড়ি স্টার্ট দেয়। হীর তার দিকে তাকায় না। পুরো রাস্তায় হীর বাইরে তাকিয়ে থাকে। সে মনে মনে নিজেকে বলতে থাকে, তুমি এটাই চেয়েছিলে রিফাত, তাই না? দেখো, আমি তোমার মনের মতো হয়ে গেছি। এখন আর কাউকে ভালো লাগে না। তোমার জন্য সবাইকে ঘৃণা করতে শুরু করেছি। তোমার জন্য ভালোবাসাকেও ঘৃণা করতে শুরু করেছি। তোমাকে সুন্দর লাগছে ইয়াস। ইয়াস মুচকি হাসে। কফিতে চুমুক দিতে দিতে বলে, ডক্টর, হির তো আজকে আসবে তাই না? হুম। ইয়াসের কথা ইরফান ভ্রু কুঁচকে বলে ওঠে, ডক্টর হীর কেন? কারণ ও নিজের যোগ্যতায় এই পদে এসেছে। অবশ্যই আমাদের উচিত ওকে ওর প্রাপ্য সম্মানটা দেওয়া। ইরফান চুপ হয়ে যায়। সে জানে এখনই ইয়াস বড়সড় একটা লেকচার দেবে। তার আগেই ইয়াসের ফোনে কল আসে। সে ফোনটা নিয়ে বেশ খানিকটা দূরে সরে যায়। এই ফাঁকে ইরফান শালুক আন্টিকে বলে ওঠে, ভাইয়া এমন কেন করে আন্টি? আমি যে একেবারেই কাজকাম করি না এমন তো না, প্রায়শই তো বাবার ব্যবসা সামলাতে যাই। প্রতিদিন গেলে কি সমস্যা? তোমার ভাইয়াও তাহলে খুশি হবে।
তুমি তো জানো না আন্টি, অফিসে গেলে এমন ভান করে যে ভাই আমাকে চিনেই না, কথায় কথায় আমার উপর রাগারাগি করে, সবার সামনে চিল্লাই। এটা তো অন্যায়। হ্যাঁ, এখন তুমি ওকে ভালো করে সেটা বোঝাও। আমি এখন যাই। এই বলে ইরফান সোফা থেকে উঠে পড়ে। একই, কোথায় যাচ্ছ তুমি? কাজের উদ্দেশ্যে যাব, দেখি কি অবস্থা। এবার যদি ছাত্রলীগের ঝামেলায় পড়ো, দেখবে তোমার ভাই তোমাকে দা দিয়ে কোপ মারবে, আর এবার আমিও কিন্তু তোমাকে বাঁচাবো না। ধুর, এসব চিন্তা ভাবনা তোমাদের, এমন কিছুই হবে না, দেখো। এর মাঝে ইয়াশ ফোন পকেটে ঢুকিয়ে এগিয়ে আসে। কোথাও যাচ্ছিস? না, কই যাব? সেটাই, কোথায় বা যাবি? ইরফান চুপ করে পুনরায় সোফাতে বসে ফোন বের করে। ইয়াশ বলে ওঠে, থাকো আন্টি, আমি যাই। সাবধানে যেও ইয়াশ। ইয়াশ ফোন বের করে হাতে নিয়ে হাঁটতে হাঁটতে বেরিয়ে যেতে নেয়। ঠিক সেই সময়ে বাইরে থেকে দরজা খুলে যায়। ইয়াশ তাকিয়ে দেখে সামনে বাড়ির দারোয়ান মফিজ চাচা দাঁড়িয়ে। কিছু হয়েছে? বড় আপার ডাক্তার এসেছে। ভেতরে যেতে বলুন, আমি অফিস যাচ্ছি। মফিজ চাচা সরে যায়। অমনি ইয়াশের মুখোমুখি এসে দাঁড়ায় হীর। ইয়াশ হীরের উপস্থিতি আন্দাজা করতে পেরে ফোন থেকে চোখ সরিয়ে হীরের দিকে তাকায়। হীরের পরনে ছিল কালো রঙের কামিজ, সাথে জিন্স। হীর বলে ওঠে, আপনি কি মিস্টার ইয়াশ খান? ইয়াশ কিছু বলে না। হীর নিজ থেকেই বলে ওঠে, আমি ডক্টর হীর, মিসেস ফারজানা খানের সাইকোলজিস্ট ডক্টর। হীর কথাটা বলে ইয়াশের দিকে হাত বাড়ায়। ইয়াশও নিজের অজান্তে হীরের সাথে হাত মিলিয়ে বলে ওঠে, তুমি সুন্দর। ইয়াশের কথা হীর দ্রুত তার হাত সরিয়ে নেয়। অবাক হয়ে জিজ্ঞেস করে, কি? থক হয়ে যায় ইয়াশ। কি করে বলতে পারলো সে এরকম একটা কথা? তার পার্সোনালিটি তো এমন না। কিছু না। আপনি কিছু একটু বললেন। বলেছি, ভালো আছেন? হীর কিছুক্ষণ তাকিয়ে থেকে বলে, জি, আপনি? ভালো। ভেতর থেকে শালুক আন্টি বলে ওঠেন, হিরিনা, ভেতরে এসো। হীর ভেতরে প্রবেশ করো। অন্যদিকে ইয়াশ পেছন থেকে হীরকে দেখে যায়। ভেতরে গিয়ে হীর প্রথমে শালুক আন্টিকে সালাম দেয়। শালুক আন্টি হীরের সালামের উত্তর দিয়ে বলেন, কত বছর পর এলে, একবারও কি আমাকে বা তোমার আন্টিকে মনে পড়েনি? এমন কিছুই না আন্টি, আসলে পড়ার চাপে ছিলাম, এছাড়াও ব্যক্তিগত কিছু সমস্যার কারণে কোথাওই যাওয়া হয়নি। হয়েছে, থাক। শালুক আন্টি ইরফানের দিকে তাকিয়ে বলেন, ও হচ্ছে হীর, আর হীর ও ইয়াশের ছোট ভাই ইরফান। হীর ইরফানের দিকে তাকাতেই ইরফান হাত বাড়ায়। হিরো ভদ্রতার খাতিরে হ্যান্ডশেক করে। সুইটি ডক্টর? মানে? মানে তুমি খুব সুইট। উপস্থিত সকলে ইরফানের কথায় হতভম্ব হয়ে যায়। শালুক আন্টি ইতস্তত হয়ে বলেন, ইরফান, এগুলো কি বলছো তুমি? কি বললাম? যা সত্যি তাই তো বলেছি। শালুক আন্টি থ খেয়ে হীরকে বলে, তুমি কিছু মনে করো না হীর, ইরফান ফাজলামি করতে পছন্দ করে। তাছাড়া তুমি যেহেতু ওর সমবয়সী, তাই তোমার সাথে একটু বেশি ফাজলামি করছে। হীর মাথা নাড়ায়, অথচ তার এ ধরনের ফাজলামি একটুও পছন্দ না। তা সে কি করে বলবে তাদের? শালুক আন্টি ইরফানের দিকে তাকিয়ে বললেন, তুমি না বাইরে যাবে ইরফান? তাহলে যাচ্ছ না কেন? ইরফান সামনে পা বাড়ায়। শালুক আন্টি হীরকে জিজ্ঞেস করেন, তো তুমি কতদিনের জন্য এসেছো হীর? যতদিন না ফারজানা আন্টি সুস্থ হয়ে উঠছেন। হঠাৎ ইরফান আহ করে ওঠে। সকলের দৃষ্টি তার দিকে। ইয়াশ ইরফানের কাছে এসে বলে, কি হয়েছে তোর? পা মুচকে গেছে মনে হয়। ইয়াশের চোয়াল শক্ত হয়ে যায়। মেয়ে মানুষ দেখে এত নাটক করার কি আছে বুঝলাম না। কই, আমি তো এমন ড্রামা করলাম না। ইরফান হীরের দিকে তাকায়, বলে ওঠে, আচ্ছা, তুমি কি পায়ে ব্যথা পেলে তা চিকিৎসা করতে পারবে?
আমি মেডিসিন ডক্টর না, ধন্যবাদ। ইস, কি বললে? হীর বিরক্ত হয়ে ওঠে। এখানে বসে ড্রামা দেখার মানেই হয় না। আচ্ছা, তার কি এখান থেকে যাওয়া উচিত না? ইয়াস এসে ইরফানের বাঁ হাত ধরে ফিসফিস করে বলে, নাটক কম দেখি, আমার সাথে অফিস চল, না হলে তোর সব সত্যি এখানেই বের করে দেব। ইরফান শক্ত হয়ে দাঁড়িয়ে যায়। শাহরুখ আন্টি তাচ্ছিল্য সহকারে বললেন, এখন পা ব্যথা ঠিক হয়ে গেছে তো? ইরফান বুঝতে পারে যে শাহরুখ আন্টিও ইয়াসের কথা শুনে নিয়েছে। ইয়াস বলে ওঠে, আমি গাড়ি বের করছি, চলে আয়। ইয়াস যেতে যেতে হঠাৎ দাঁড়িয়ে যায়, পিছে না ফিরেই বলে, ডক্টর হীরের যা লাগবে মফিজ চাচাকে তা বলে দিও আন্টি। ইয়াস বলেই চলে যায়। হীর ভাবতে থাকে দুই ভাইয়ের মধ্যে কতই না পার্থক্য, ঠিক আমার আর আহনাফের মতো। ইরফান চলে যেতে যেতে হীরকে বলে, বাই সুইটি ডক্টর। হীর চাইলেও কিছু বলে না। সে চায় না কেউ তাকে খারাপ ভাবুক। শাহরুখ আন্টি হীরকে বলে, তুমি ইরফানের কথা কিছু মনে করো না, ছেলেটা এমনি চঞ্চল প্রকৃতির। চলো, তোমাকে তোমার রুমে নিয়ে যাচ্ছি, ফ্রেশ হয়ে তারপর তোমার আন্টির কাছে যেও। মিজান হাওলাদার সোফায় বসে খবরের কাগজ পড়ছেন। আহনাফ তার পাশে এসে বসে। মিজান হাওলাদার বুঝতে পেরেও কিছু না বলে খবরের কাগজ পড়ায় মনোযোগ দেয়। বাবা, তুমি কি আমার কথায় কষ্ট পেয়েছো? কেন? ওই যে আমি হীরকে এতগুলো কথা শুনিয়েছি, আসলে আমার মাথা ঠিক ছিল না। তোমার মাথা কবে ঠিক থাকে? আহনাফ চুপ হয়ে যায়। সে হীরের সাথে সত্যি সবসময় খারাপ ব্যবহার করে, অথচ হীর কখনোই তার প্রতি উত্তরে কিছু বলে না। মিজান হাওলাদার খবরের কাগজ বন্ধ করে আহনাফের দিকে তাকালেন। তোমার উচিত ছিল না হীরের সাথে ওই রকম ব্যবহার করা। হীর একসময় খুব চঞ্চল স্বভাবের মেয়ে ছিল, সেটা তুমি জানো। ও একটা ছেলেকে ভালোবাসতো, এমনকি ওদের বিয়ের ব্যাপার নিয়েও আমরা আলোচনা করেছিলাম। অথচ শেষমেশ ছেলেটা কি করলো? হীরকে কষ্ট দিল। হীরও কষ্ট দেখে আমি রাইয়ান মিলে রিফাতের বাবার সাথেও কথা বললাম, অথচ ওর বাবাও হীরকে আপন করলো, তাও আমার সামনে। কি করতাম আমি? হীরের কি উচিত ছিল না সত্যি কষ্ট পাওয়া? আহনাফ এক দৃষ্টিতে তার বাবার দিকে তাকিয়ে রয়। 5 বছরের ভালোবাসার মূল্য সবাই দিতে পারে না আহনাফ, যেমনটা রিফাত পারেনি, তুমিও পারবে না। আহনাফ উঠে পড়ে বাইরে যাওয়ার জন্য হাঁটা শুরু করে। তার মন আসলেই কঠোর। হীরের মতো নরম সে হতে পারেনি, হোক সে হীরের যমজ ভাই। বাইরে বের হতেই সে দেখল রায়ান গাড়ি নিয়ে প্রবেশ করে। আহনাফকে দেখে সে গাড়ি থামিয়ে দেয়। কোথায় যাচ্ছিস? বাইরে কিছুক্ষণ হাঁটাহাঁটি করে আসি, একদম বন্ধ লাগছে আমার। আহনাফের কাঁধে হাত রেখে রায়ান বলে ওঠে, তোর সাথে আমার হীরকে নিয়ে কিছু কথা আছে। রায়ানের চোখের দিকে তাকায় আহনাফ। তুমি যা বলতে চাচ্ছ তা বাবাই আমাকে বলে দিয়েছে, আর কিছু বলতে হবে না তোমায়। এতটুকু বলেই আহনাফ হাঁটা শুরু করে। রায়ান বুঝতে পারে না কি এমন বলেছে মামা যে আহনাফ এতটা শান্ত হয়ে গেছে। অফিসে এসেই নিজের রুমে ঢুকে পায়ের উপর পা তুলে বসে ইয়াস। ইয়াসের পেছন পেছন আবার ইরফান এসে তার পাশের সোফায় বসে। হীরের সাথে এমন বিহেভ কেন করলি তুই? কি করলাম? ইয়াসের চোখ মুখ শক্ত হয়ে যায়। ইরফান বড় সড়ো ঢোক গেড়ে বলে, মজা করেছিলাম আর কি। ওর চেহারা দেখে মনে হলো না যে ব্যাপারগুলো হীর মজাভাবে নিয়েছে? তোমার ওকে দেখে কেমন লাগলো? কেমন মানে? মেয়েটা কিন্তু সুন্দর। আমার এরকম কিছুই মনে হয়নি। ইরফান সোজা হয়ে বসে ভ্রু কুচকে ইয়াসের দিকে তাকায়। সত্যি করে বলো। ইয়াস কিছুক্ষণ ইরফানের দিকে তাকিয়ে ইরফানকে হুমকি দেয় তার কাজে যাওয়ার জন্য। ইরফান সোজা হয়ে দাঁড়িয়ে প্যান্টের পকেটে 2 হাত গুজে বের হওয়ার জন্য প্রস্তুতি নেয়। ঠিক সেই সময় রুমে নক করে প্রবেশ করে জ্যোতি। পরনে তার ছিল কালো রঙের জিন্স এবং নীল রঙের টপস। ওকে দেখেই ইরফান বলে ওঠে, হে জ্যোতি, কি খবর? অনেকদিন হয়েছে, বাড়িতে আসো না। হাই ইরফান,
আর বলো না, তোমার ভাইজা কাজের চাপ দেয় আমায়। ও, আমি কিন্তু তোমাকে খুব মিস করছিলাম। ভালোই হয়েছে দেখা হয়েছে। চলো এক কাপ কফি খেয়ে আসি। যেতাম, কিন্তু আজকে একটু কাজ আছে, কাজটা শেষ করে দেখা করি। ওকে, বাই দ্য ওয়ে তোমাকে কিন্তু আজকের ড্রেসে জোস লাগছে। ওহ ইরফান, কি যে বলো না, তুমিও কিন্তু অনেক সুদর্শন হয়ে গেছো। একটু লুকিয়ে লুকিয়ে থেকো কেমন? ইরফান বাইরের দিকে রুম থেকে বেরিয়ে যায়। অন্যদিকে এতক্ষণ ধরে ইরফানের কথায় মাথায় হাত দিয়ে বসেছিল ইয়াশ। ইরফানকে এমন অবস্থায় দেখে তার সামনের চেয়ারে বসে জ্যোতি বলে ওঠে, তুমি কি রাগ করেছো ইয়াশ? ওয়াই? জ্যোতি কিছু বলতে নিয়েও চুপ হয়ে যায়। এই যে আমি আজকে লেট করে এসেছি। তোমার তো এখন কাজে বসে পড়ার কথা। না, ভাবলাম যে দেরি করে আসায় তুমি আমার উপর রাগ করে আছো। পরের বার থেকে টাইম মেনটেন করে আসবে। জ্যোতি মাথা নাড়িয়ে উঠে যায়। সে ভেবেছিল হয়তো ইয়াশ তার সাথে কফি খাওয়ার জন্য বলবে, কিন্তু তার মনকে ভেঙে দিয়ে ইয়াশ তাকে যেতে বলে। জ্যোতি মনে মনে প্রতিজ্ঞা করে যে একদিন না একদিন সে ইয়াশের মন জয় করবে। আপনার পাটা সোজা করুন আন্টি। তুমি দেখি সাইকোলজিস্ট, ডাক্তারের পাশাপাশি একজন এক্সারসাইজ ট্রেনারও। হীর মুচকি হাসল। এমন কিছুই না, আসলে অনেক রোগী থাকে যাদের টেনশনে ফিজিক্যালি প্রবলেমও দেখা যায়। সেই বিষয়টার উপর খেয়াল রেখে আমি আপনার শরীরের ব্যায়ামটাও ঠিক রাখছি। বাহ, আর কিছু? খাবারের নিয়ম অনিয়ম ঠিক রাখা একান্তই জরুরি বিষয়। বুঝলাম। আমি আন্টিকে বলে আপনার জন্য একটা স্যুপ বানিয়ে আনছি, আপনি পাটা হালকা সোজা করে রাখুন। হীর রুম থেকে বের হতেই দেখে ইরফান হাজির। হীরকে দেখে সে মুচকি হেসে বলে, হাই সুইটি। আমার নাম হীর, সুইটি বলে ডাকবেন না। কেন, সুইটি কি খারাপ ওয়ার্ড নাকি? আমার জাস্ট পছন্দ না। ওকে, তাহলে কিউটি বলে ডাকি। আমি বললেই ডাকবেন না, হীর বলতে পারলে বলবেন। হীর ইরফানকে এড়িয়ে সামনে যেতেই পুনরায় ইরফান তার সামনে এসে দাঁড়ায়। আচ্ছা, তুমি কি হাসো না? হাসি আমার মুখে আসে না, আমি হাসতে পছন্দ করি না। হীরের কথা ইরফান বেশ খানিকটা ভ্যাবাচ্যাকা খেয়ে যায়। হীরের কথাবার্তা শুনে তার কাছে ছ্যাঁকাখোর নারী মনে হচ্ছে। মেয়ে মানুষ এত গম্ভীর হয়? বাবারে বাবা। সামনে থেকে সরুন। ইরফানকে পাশ কাটিয়ে হীর নিচে নেমে যায়। রান্নাঘরে যেতে সে দেখতে পায় শালুক আন্টি রাতের খাবারের প্রস্তুতি করছেন। ফারজানা আন্টির জন্য কি রান্না করেছেন? করিনি এখনো, মাত্র করব। স্যুপ বানাতে পারবেন? কি স্যুপ? আমি বানাই? দরকার নেই, আমি বানাচ্ছি, তোমাকে কষ্ট করতে হবে না। তুমি শুধু বলো কিভাবে রান্না করতে হবে। কষ্ট কেন লাগবে? বাসায় থাকতেও তো আমাকে রান্না করতে হতো। আপনি শুধু আমাকে বলুন কোন জিনিস কোথায় রাখা আছে, তাহলেই হবে। শালুক আন্টির সাথে হাজারো জোড়াজুড়ি করে অবশেষে ফারজানা আন্টির আজকের রাতের খাবার বানানোর দায়িত্বটা হীর নিজের কাঁধে নেয়। ইতিমধ্যে ইয়াশ বাড়িতে প্রবেশ করে। শালুক আন্টি তখন ফারজানা খানের রুমে তার বিছানা গোছাতে গিয়েছিলেন। ইয়াশ এসেই প্রথমে রান্নাঘরে ঢোকে। গিয়ে দেখতে পায় হীর রান্নাঘরে কিছু একটা বানাচ্ছে। তুমি এখানে কি করছো? ইয়াশের কণ্ঠস্বর কানে আসতেই হীর পিছু ফিরে তার দিকে তাকায়। মানে আন্টির জন্য খাবার বানাচ্ছিলাম। শালুক আন্টি কোথায়? উনি আন্টির রুমে। তুমি এই বাড়িতে নতুন এসেছো, রান্নাঘরে না ঢুকলেই পারতে। না না না, আমার হাতের রান্না এতটাও খারাপ না। ইয়াশ হীরের একদম মুখোমুখি এসে দাঁড়ায়, ফলে হীর বেশ খানিকটা ঘাবড়ে যায়। সে হীরের পাশে হাত বাড়িয়েই চিনির বক্সটা নিজের হাতে নেয়। তারপর সে কিছুটা দূরে সরে যায়। আমি এমন কিছুই বলিনি। হীর চুপ হয়ে যায়। ইয়াশকে দেখলেই সে কেন যেন প্রচুর ঘাবড়ে যায়। ব্যাপারটা সে নিজেও বুঝতে পারে না। আমি এখানে একটা খাবার বানাবো, যদি কিছু মনে না করো। অবশ্যই, কেন না। ইয়াশ নিজের মতো করে রান্না করতে শুরু করে। বেশ সুন্দর করে সবকিছু প্রস্তুত করে সে। হীর সবকিছুই ভালো মতো পর্যবেক্ষণ করছিল। এর মাঝে ইয়াশই বলে ওঠে, তুমি কি সবসময় এমন চুপচাপ? আপনিও তো। হীরের সোজা কথা ইয়াশ তার দিকে তাকায়।
তুমি কি ভাবো আমি বাচ্চাদের মতো লাফাবো? না মানে আপনার ছোট ভাই তো খুব ছটফটে। এটা ওর পার্সোনালিটি। আমি আমার পার্সোনালিটি বজায় রাখতে পছন্দ করি। অ্যাটলিস্ট মেয়েদের গায়ে ঢলে পড়ার মতো ছেলে এই ইয়াশ না। রাতের খাবারে পরিবারের সকলে একত্রে। কিছুক্ষণ পর শালুক আন্টি খাবারের জন্য হীরকেও ডাক দেয়। হীর নিচে নেমেই খাবারের টেবিলে বসে। সকলকে একসাথে বসতে দেখে শালুক আন্টি টেবিলের ওপর বেড়ে রাখা ফারজানা খানের খাবারটা ট্রেতে তুলে নেন। এটা দেখে হীর বলে ওঠে, আন্টি আপনি খাবারটা কোথায় নিয়ে যাচ্ছেন? তোমার ফারজানা আন্টির রুমে। কিন্তু এটা তো ঠিক না। যদি আপনারা ফারজানা আন্টিকে এভাবে একা খেতে দেন আর আপনারা যদি আলাদা খান তাহলে মানসিক ভারসাম্য আরো নষ্ট হতে পারে। আসলে হীর, তোমার আন্টি বেশি মানুষ পছন্দ করেন না। তিনি কিছুটা অস্বস্তি বোধ করেন বেশি মানুষ দেখলে, যার কারণে ইয়াস তার খাবার তার রুমেই দিতে বলেছে। আপনি তবুও আন্টিকে নিয়ে আসুন। ওনাকে থাকতে হবে সবার মধ্যে, না হলে তো উনি সারা জীবন এভাবে একা থাকতে শুরু করবেন। শাহরুখ আন্টি ইয়াসের দিকে তাকায়। ইয়াস তাকে ইশারায় ফারজানা খানকে আনতে বলে। ইয়াসের ইশারা পেয়ে শাহরুখ আন্টি খাবার রেখেই উপরে উঠে যান ফারজানা খানকে আনার জন্য। ইয়াস ইশারা করলে ইরফান ও শাহরুখ আন্টির সাথে যায়। খাবার টেবিলে ততক্ষণে ইয়াস আর হীর ছাড়া কেউ ছিল না। এদিকে যে হীরের ইয়াসের সাথে একা থাকলে হীরের হাত পা কাঁপা শুরু করে সেটা তো ইয়াস জানে না। হীর মনে মনে বলে ওঠে, কি জন্তু রে বাবা, মুখ বন্ধ করা শয়তানের মতো 24 ঘন্টা মুখ বন্ধ করে থাকে। আমার টিচার আমাকে সবসময় বলতো আমি নাকি মুখ বন্ধ করে থাকি আর প্রয়োজন পড়লে ইশারা করি। ইয়াসের কথায় চমকে ওঠে হীর। আমার ভাইকে দেখলে বুঝবে আমাদের মধ্যে কত পার্থক্য। হীর মনে মনে ভাবতে থাকে, এই লোক কি করে তার মনের কথা বুঝলো। তুমি তো অনেক কিছুই বুঝো, যেমন রোগীর সাথে কিভাবে কথা বলতে হয়, কোন মুড নিয়ে কথা বলতে হয়। তাহলে মার সাথে যদি সব সময় গম্ভীরভাবে কথা বলো তাহলে লাভটা কি হলো? হীর তাকিয়ে রয় ইয়াসের দিকে। কি সুন্দর করে কথাগুলো বলল। হীর মাথা নিচু করে খেতে খেতে বলে, বুঝেছি। কিছুক্ষণ পর ইরফান এবং শালুক আন্টি ফারজানা খানকে নিয়ে নিচে নেমে আসে। ইরফান এসে হীরের পাশে বসে। হীর ফারজানা খানকে দেখে বলে, ভালো আছেন আন্টি? হ্যাঁ মা। ঠিকমতো ঘুমোতে হবে আপনাকে, আর সব সময় বাইরে একটু ঘুরবেন। শালুক আন্টি আছে, আর এখন তো আমিও আছি। ফারজানা আন্টি মাথা নাড়ান। চোখের নিচে তার কালো দাগ পড়ে গেছে। স্বভাবটা খুব শান্তশিষ্ট। আগের মতো ছেলেদের সাথে তেমন কথা বলেন না। হীর খাওয়া শেষে হালকা এক বাটি পায়েস হাতে নেয়। শাহরুখ আন্টি খেয়াল করেন হীর পায়েস থেকে বাদাম সরিয়ে সরিয়ে খাচ্ছে। তুমি বাদাম পছন্দ করো না? আসলে আন্টি আমার বাদামে অ্যালার্জি আছে। হীরের কথা শেষ হতেই হুট করে ইরফান বলে ওঠে, আমাকে বললে আমি তোমার জন্য বাদামবিহীন স্পেশাল পায়েস বানাতাম। আমার জন্য কেন? কারণ তুমি আমার ডক্টর। সরি, আমি আপনার না, আমার মায়ের ডক্টর। যেই লাও সেই কাদু। হীর ইরফানের দিকে তাকিয়ে চামচ হাতে নেয় আর মনে মনে ভাবে, ইস, যদি পারতাম চাকু দিয়ে ওর জিহ্বা কেটে ফেলতাম। সত্যি একটা মাথা ব্যথা নেই এই ছেলের। আমার টিচার আমাকে কি বলতো জানো? আমি নাকি অনেক বেশি কথা বলি, যার কারণে আমি সবার মাথা ব্যথা। খেয়ে যায় হীর। কি হচ্ছে এসব? এই দুই ভাই কি মানুষের মন পড়া নিয়ে কোর্স করেছে নাকি? হীরের মনে নাড়া দিয়ে হুট করে ইয়াস গম্ভীর মুখে শাহরুখ আন্টিকে বলে ওঠে, এখন থেকে ইরফান হয় আমাদের আগে বা পরে খাবে, অথবা নিজের রুমে গিয়ে খাবে। ইয়াসের কথা ইরফান তার মায়ের দিকে তাকিয়ে বলে, আচ্ছা মা, আমরা কি সত্যি আপন ভাই নাকি তুমি ভাইয়াকে সমুদ্র থেকে কুড়িয়ে পেয়েছো? ইয়াস ইরফানের দিকে চোখ গরম করে তাকায়। আর এতক্ষণ ধরে হীর ইয়াসের দিকে তাকিয়ে কিছু একটা ভাবছিল। অমনি ইরফানের নজরে সেটা পড়ে যায়। ইরফান বলে ওঠে, সুইট ডক্টর, আমি জানি ভাই আমার থেকে বেশি হ্যান্ডসাম, তাই বলে কি আমার দিকে না থেকে ভাইয়ার দিকে তাকাবে?
ইরফানের কথায় হির বেশ লজ্জা পেয়ে যায়। ঠিক সেই সময় টেবিলের ওপরে রাখা ইয়াসের মোবাইলে কারো কল আসে। ইরফান তাকিয়ে দেখে স্ক্রিনে জ্যোতি নামটা ভেসে উঠেছে। হালকা কাশি দেয় ইরফান। ফারজানা আন্টি বলে ওঠে, এই সময়ে কে কল দিল? ইয়াস শান্ত কণ্ঠে বলে, জ্যোতি। ইয়াসের কথা শেষ হতেই ইরফান বলে ওঠে, তোমার বৌমা। ইয়াস ধমকে ওঠে, ইরফান। ভুল কি বললাম মা? জ্যোতির কথা মনে আছে না? ফারজানা আন্টি মুচকি হেসে উত্তর দিলেন, হ্যাঁ। ওই যে ভাই আর পার্সোনাল সেক্রেটারি, মনে আছে? ইরফান হেসে ইয়াসের দিকে তাকিয়ে দেখে ইয়াস তার দিকে ভয়ানক নজরে তাকিয়ে আছে। ইরফান ভয় না পেয়ে বলে, শালুক আন্টি তুমি বলো, মেয়েটাকে ভাইয়ের সাথে কেমন মানাবে? আমি বলবো একদমই মানাবে না। ওর পোশাক আশাক আমার কাছে অশ্লীলের মতো লাগে। এমন মেয়ে আমার ইয়াসের বউ না হোক। হির বেশ রেগে যায়। তার মনে উথাল পাথাল শুরু হয়, কেননা সে ভালোবাসা জিনিসটা অপছন্দ করে। সে কারো ভালোবাসা চায় না, কারোটা দেখতেও চায় না। আমার যাওয়া শেষ, সবাইকে শুভরাত্রি। হির উঠে বাহিরে যায়। ইরফান বলে ওঠে, ওর রুম তো উপরে, তাহলে বাইরে কোথায় যাচ্ছে? ফারজানা খান বলে ওঠে, ও ইকরাম, বাগানে হাঁটতে যাচ্ছে মনে হয়। তুমি আগে জ্যোতির কথা বলো, মেয়েটাকে দেখে না অনেক দিন হয়েছে। ভাইয়া তোমাকে বলবে, আমিও একটু বাগানে যাচ্ছি। ইরফান উঠে বাইরে চলে যায়। ইয়াস তাকিয়ে থাকে তার দিকে। ফারজানা খান জেদ ধরেছেন জ্যোতির কথা শোনার জন্য। ইয়াস উপযুক্ত কথাগুলো ফারজানা খানের মুখের উপর বলল। সকলেই চুপ। পরিবারটা ভীষণ অদ্ভুত। এক একজনের চরিত্র আর স্বভাব এক এক রকম। তারা ভালোবাসা নিয়ে কথা বলছে। বড় ছেলে বোধহয় জ্যোতি নামের মেয়েটাকে ভালোবাসে। খারাপ না তো? তাহলে আমার কেন এত অপছন্দের? কথাগুলো বাগানে হাঁটতে হাঁটতে মনে মনে ভাবছিল হির। এই সুজি ডক্টর। হুট করে এসে কেউ এভাবে ডাকায় হির চমকে ওঠে। পিছে ফিরে দেখে ইরফান প্যান্টের পকেটে হাত গুজে তাকিয়ে। ছেলেটাকে দেখতে সহজ সরল, চেহারায় সবসময় হাসি বিদ্যমান, স্বভাবে চঞ্চলতা লেগেই আছে। আপনি আবারও এখানে? খুশি হওনি? আমাকে সুইটি ডক্টর ডাকবেন না, আমার পছন্দ না। হির হাঁটা শুরু করে দেয়। ইরফান তার পিছে পিছে হাঁটছে। তোমার রাতের খাবারের পর হাঁটতে খুব ভালো লাগে, তাই না? কে বলেছে এই কথা? আমি মানুষের মনে কথা বলতে পারি। হির জবাব দেয় না। কথাটা তো মিথ্যে নয়। আমিও রাতে খাবারের পর হাঁটতে পছন্দ করি। জিজ্ঞেস করেছি? না, এমনি বললাম। দেখো তোমার আর আমার মাঝে কত মিল। মিল হয়ে উদ্ধার করেছেন। ইরফান হিরের সামনে এসে দাঁড়ায়। আমার সাথে একটা জায়গায় যাবে? কোথায়? এসে দেখো। হির ইরফানের পিছে পিছে যায়। গিয়ে দেখে বাড়ির পেছে বেশ বড় আর সুন্দর একটা জায়গা, যেখানে দুটো দোলনা রাখা আছে। বাবা, আমার আর ভাইয়ের জন্য এই দোলনা দুটো বানাই, তুমি চাইলে এখানে বসতে পারো। হির ধীরে ধীরে গিয়ে দোলনায় বসে। ইরফান তার পিছে দাঁড়িয়ে ফিস ফিস করে বলে, হয়তো তোমার এই সময়টা একা থাকা প্রয়োজন। গুড নাইট। ইরফান চলে যায়। হির আকাশের ওই চাঁদের দিকে তাকায়। কিছুক্ষণ সেদিকে তাকাতেই টের পায় তার পাশের দোলনায় কেউ বসেছে। হির তার চোখ বন্ধ করে। এই ছেলেটা এমন কেন? ছ্যাঁচড়ার মতো তার পিছে পড়ে আছে। এবার কি একটা ধমক দেবে? হির রাগান্বিত চোখে পাশ ফিরে তাকাতেই দেখে ইয়াস তার পাশে বসা। বেশ চমকে ওঠে হির। যদি সত্যি সত্যি ধমক দিয়ে দিত তাহলে? হির কি করবে বুঝে উঠতে পারছিল না। ভাবছিল উঠে পড়বে। ইয়াস সামনে তাকিয়ে কিছু একটা ভাবছে। সে একবারও হিরের দিকে তাকায়নি। হুট করেই সে বলে ওঠে, তোমার জীবনে কিসের এত দুঃখ? মানে? অস্বীকার করো না, তোমার রুডনেস তোমার ভেতরের অনুভূতি আপনা আপনি প্রকাশ করে দেয়। আমি রুড? ইরফানের সাথে তুমি যেভাবে কথা বললে আমার তো তাই মনে হয়। আমি দুঃখিত, আসলে আমি ওনার সাথে এভাবে কথা বলতে চাইনি। আপনি শুনেছেন সব? ইয়াস জবাব দেয় না কিছু। আমি জানি ইরফান তোমাকে খুব বিরক্ত করে, এ ব্যাপারে আমি ওর সাথে কথা বলবো। হির চুপ করে রায়। ইয়াস পুনরায় বলে, মানুষ কখন রুড বিহেভ করে জানো? যখন তার মনের ভেতর লুকিয়ে থাকে হাজারো কষ্ট, বেদনা, যন্ত্রণা, রাগ ইত্যাদি। আর কঠোরত্ব হচ্ছে এক প্রকার আবরণ যা রাগ আর দুঃখকে ঢেকে রাখে।
হীর মনোযোগ দিয়ে ইয়াসের কথা শুনতে থাকে। ইয়াস দাঁড়িয়ে যায়, বলে ওঠে, আমি জানি না তোমার মনের কথা, তবে দুঃখ কষ্ট কিন্তু সবার মনেই থাকে। সেটাকে তুমি বেশি দিন লুকিয়ে রাখতে পারবে না। আমার মন যা চায় তাই করবে, সবার সাথে হেসে খেলে থাকবে, কারণ নারী হাসিতেই সুন্দর। তোমার কারণে যেন অন্য কেউ কষ্ট না পায় সেটার উপরে নজর রাখবে। শুভরাত্রি। বেশিক্ষণ বাইরে একা থেকো না। কথাগুলো বলে ইয়াস তার বাড়ির দিকে রওনা দেয়। হীর অপলক দৃষ্টিতে সেদিকে তাকিয়ে আনমনে বলে, বিষাদের নয়নে পুড়ে চেয়ে গিয়েছে, অথচ কখনো কেউ বলেনি নারী তুমি হাসিতেই সুন্দর। সকালের তীব্র রোশনি জানালা ভেদ করে চোখে পড়তেই নিজের বিছানা ছেড়ে উঠে পড়ে ইয়াস। ফ্রেশ হয়ে বাইরে বের হতেই দেখলো খাবার টেবিলে নাস্তা রেডি করছিলেন শাহরুখ আন্টি। ইয়াসকে দেখেই তিনি 1 কাপ কফি ইয়াসের হাতে তুলে দেন। শুভ সকাল শালুক আন্টি। শুভ সকাল। সকালে মাকে দেখেছিলে? হ্যাঁ আপা, এখন বাইরে। বাইরে মানে? হীর আপাকে নিয়ে বাগানে হাঁটছে, এটা নাকি আপার স্বাস্থ্যের জন্য ভালো। ইয়াস কফি শেষ করে মগটা টেবিলের ওপর রেখে বাগানে যায়। কিছুক্ষণ হাঁটতেই সামনে সে হীর এবং ফারজানা খানকে দেখতে পায়। হীর ফারজানা খানের হুইল চেয়ার ধরে আছে। একটু পর হীর সেই হুইল চেয়ার ঘুরিয়ে সামনে নেয়। তখনই দুজনের নজরে আসে ইয়াস। ইয়াস গিয়েই ফারজানা খানের সামনে হাঁটু গেড়ে বসে বলে, গুড মর্নিং মা। ফারজানা খান তার ছেলের দুটো হাত ধরে বলে, গুড মর্নিং। কেমন লাগছে এখন? অনেকদিন পর সকাল সকাল বাগানে ঘুরলাম, তাই অনেকটাই ভালো লাগছে। এখন থেকে তাহলে প্রতিদিনই সকালে বাইরে ঘুরবে, কেমন? ফারজানা খান মুচকি হাসলেন। ইয়াস দাঁড়িয়ে গিয়ে হীরের দিকে তাকিয়ে বলে, শুভ সকাল। শুভ সকাল। ধন্যবাদ তোমাকে মাকে এতটা সময় দেওয়ার জন্য। এ বাড়িতে আসার আমার মূল কারণটাই হলেন ফারজানা আন্টি। আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে আন্টিকে সুস্থ করার। ইয়াস মুচকি হেসে সামনে এগিয়ে যায়। হীর ফারজানা আন্টির উদ্দেশ্যে বলে ওঠে, এখন আপনাকে নাস্তা করতে হবে আন্টি, চলুন আপনাকে নিয়ে যাচ্ছি। কোনো সমস্যা নেই হীর, আমি একাই যেতে পারবো। ঠিক আছে। ফারজানা আন্টি একাই হুইল চেয়ার নিয়ে চলে যান। অন্যদিকে হীর পিছে ঘুরে দেখে ইয়াস জগিং করছে। হীর চুপ করে পাশের একটা বেঞ্চে বসে বই হাতে নেয়। কিছুক্ষণ যেতেই ড্রয়িং রুমে এসে হাজির হয় ইরফান। দেখে বোঝা যাচ্ছে যে নাস্তা করে সে বের হবে। ইরফান এসে ফারজানা খানের গালে চুমু দেয়। হে সুইট মম, গুড মর্নিং। গুড মর্নিং হ্যান্ডসাম। আজ এত সকাল সকাল? একটু বের হবো। শালুক আন্টি রান্নাঘর থেকে 1 কাপ কফি নিয়ে এসে ইরফানের হাতে দেয়। ভাইয়া কোথায়? বাগানে অপেক্ষা করো, একটু পর চলে আসবে। না না, অপেক্ষা করা যাবে না, আমাকে দেখলেই বলবে অফিসে যেতে। দুটো নাস্তা দাও আন্টি, বের হবো। আচ্ছা দিচ্ছি। ও হ্যাঁ, হিরো কিন্তু বাগানে। ইরফান চোখ বড় বড় করে বলে, সত্যি? আচ্ছা, বাগান থেকে হেঁটে আসছি, ভাইয়ের সাথে গিয়ে একটু দেখা করে আসি, যদি কোনো কাজে লাগে। বুঝি তো, ভাইয়ের সাথে দেখা করবে নাকি কার সাথে? ইরফান মাথা চুলকে কফির মগটা টেবিলে রেখে চলে যায়। ফারজানা খান ভ্রু কুচকে বলে ওঠে, ইরফান কি আসলে হীরাকে পছন্দ করে? সেটা তো তোমার ছেলেই জানে। খানিকটা বইয়ের পেজ সম্পূর্ণ করতেই বই বন্ধ করে পাশে রেখে ইয়াসের দিকে তাকায় হীর। ইয়াস তখন সামনের দোলনায় বসে হাঁপাচ্ছিল, তার কপাল বেয়ে ঘাম পড়ছে। হীর দাঁড়িয়ে যায়। তার পকেট থেকে সে ফারজানা আন্টির জন্য আনা টিস্যু বের করে ইয়াসের দিকে হাত বাড়ায়। ইয়াস হীরের হাতের দিকে তাকিয়ে টিস্যু নিয়ে বলে, ধন্যবাদ। অবশ্য এর প্রয়োজন ছিল না, ব্যায়াম করলে ঘাম হবে, এটাই তো স্বাভাবিক। তা ঠিক। হীর ইয়াসের পাশের দোলনায় বসে পড়ে। কিছু মনে না করলে একটা প্রশ্ন করি? করে ফেলো। আপনার আর আপনার ভাইয়ের মধ্যে এত পার্থক্য কিভাবে? যেমন আপনি গম্ভীর সিরিয়াস প্রকৃতির, অন্যদিকে আপনার ভাই চঞ্চল হাস্যকর। আমি সব কিছুকেই সিরিয়াস নিতে পছন্দ করি, বিশেষ করে বাবার মৃত্যুর পর থেকে। কেননা এই পরিবার আমার উপার্জন ছাড়া এক চুলো নড়বে না। সেখানে
ইরফানের মতো যদি আমিও ঘুরে ফিরে বেড়াই তাহলে কি করে চলবে? ইরফান বুঝদার, কিন্তু ম্যাচিওর হতে পারেনি। ও ভাবে এ পরিবারের জন্য তো ভাইয়া আছেই, তাহলে আমি কাজ করে কী লাভ? কিন্তু ও এটা বুঝতে পারে না যে একজনের মাধ্যমে পরিবার যতটা না আগায়, দুজনের মাধ্যমে তা আরও আগাতে পারে। হীর মাথা নাড়ায়। সে খুব মনোযোগ দিয়ে ইয়াসের কথা শুনছিল। কেন জানি ইয়াসের প্রতিটা কথা তার কাছে অসাধারণ মনে হয়। কোনো প্রকার ফালতু কথা তার মধ্যে নেই। প্রত্যেকটা লাইন জীবনকে আগাতে হীরকেও উপকার করবে। ইরফানের কথা যদি বলি, ও সব কিছুকেই হেসে উড়িয়ে দেয়। ওর মধ্যে সিরিয়াসের ছিটে ফোটাও নেই। তুমি যতই ওকে বোঝাবে ততই ও বিগড়ে যাবে। তাই আমি ওর সাথে কথা বাড়াই না, ওকে ওর মতো থাকতে দেই। হীর পুনরায় মাথা নাড়ায়। ইরফান যদি তোমাকে বেশি বিরক্ত করে তাহলে আমাকে এসে বলবে। ওকে কিছু বলতে গেলেই ও আমার কথা এড়িয়ে যায়, কিন্তু আমার বিশ্বাস ইরফানকে বোঝালে ইরফান বুঝবে। ইয়াস উঠে যায়। বাড়ির দিকে হাঁটতে হাঁটতে পকেট থেকে রুমাল বের করে ঘাড়ে হাত বোলায়। হীরের চোখ ছানা বড়া হয়ে যায়। যেহেতু ওনার কাছে রুমাল আছে, তাহলে এতক্ষণ রুমাল বের করেনি কেন? হঠাৎ পেছন থেকে ইরফান এসে হীরের পাশের দোলনায় বসে। গুড মর্নিং সুইটি। আচমকা কেউ ডাক দেওয়া হীর দ্রুত পাশ ফিরে দেখে ইরফান। গুড মর্নিং। খুশি হওনি আমাকে দেখে? খুশি হওয়ার তো কারণ দেখছি না। মানলাম আমি তোমাকে একটু বেশি জ্বালাই, বাট তুমি চাইলে সহ্য করতে পারো। কেন আমি সহ্য করব? আপনার কি খেয়ে দেয়ে কাজ নেই? কাজ তো আছে, কিন্তু তোমাকে দেখলে সব কাজ ভুলে যাই। হীর কেবল ইরফানের ফ্লার্টিং লেভেল খুঁজছে। না আছে কোনো কুল, না তো আছে কোনো কিনারা। হীর চুপ করে দাঁড়িয়ে গিয়ে ঘন একটা শ্বাস নেয়। একটা প্রশ্ন করি। হীরের সাথে সাথে ইরফানও দাঁড়িয়ে গিয়ে তার জিন্সের পকেটে হাত ঢুকিয়ে হাসি দেয়। হীর তাকায়। ছেলেটার হাসি সুন্দর, যে কেউ প্রেমে পড়বে। হালকা চাপদাড়িতে বেশ অসাধারণ মানিয়েছে তাকে। আজ হয়তোবা হীরের জীবনে বাজে ঘটনাটা না ঘটলে নির্ঘাত ইরফানের প্রেমে পড়ে যেত। আপনার ভাইকে দেখে আপনার কি অনুভূতি? কিছু না, আমি মানুষকে নিয়ে বেশি ভাবি না। জানি ভাই আমাকে তেমন একটা পছন্দ করে না। কেন? কারণ আমি অনেক অবাধ্য, কারো কথা শুনি না। বাবার স্বপ্ন নিয়ে বিদেশে গিয়েছিলাম পড়াশোনা করতে। বাবার মৃত্যুর পর কাউকে না জানিয়ে চলে আসি। যদিও মা আর ভাইয়া অনেক রিকোয়েস্ট করেছিল, তবে ইচ্ছে করেই চলে আসি। যার স্বপ্ন পূরণ করতে বিদেশে গিয়েছিলাম সেই তো নেই, তাহলে স্বপ্ন পূরণ করে কি লাভ? আপনার বাবা আপনাকে অনুভব করতে পারেন, তিনি খুশি হতেন আপনার সফলতা দেখে। ইরফান বাড়ির দিকে হাঁটা ধরে। স্বপ্ন তখনই পূরণ করতে ইচ্ছে করে যখন স্বপ্ন পূরণ করার জন্য কোনো সঙ্গী পাশে থাকে, অথচ আমি তো একা। আমার স্বপ্ন পূরণ করে তো কোনো লাভ নেই। ইরফানের মুখে একরকম একটা কথা শুনে হীর খানিকটা চমকে যায়। সে ভাবতো ছেলেটা শুধু মস্করা করতেই জানে, অথচ তার মধ্যকার সব হাহাকার যে সেই এই মস্করার মাধ্যমে উড়িয়ে দিচ্ছে সেটা কতজনই বা বোঝে। নাস্তা শেষ করে ইয়াস বের হয় অফিসে যাওয়ার জন্য। নিচে নামতেই সে দেখে ইরফান সোফায় বসা। ওয়েট, তুই বাইরে যাসনি? তোমার জন্য ওয়েট করছিলাম। আজকে আবার কার সাথে ডেটে যাবি? এতটা খারাপ ভেবো না আমায়, আজকে ফার্স্টে তোমার সাথে অফিসে যাব। ইয়াস ভ্রু কুচকে হাতে ঘড়ি লাগায়। তোমাকে কিন্তু হ্যান্ডসাম লাগছে। ইরফানের হঠাৎ এমন কথায় ইয়াস হেসে দেয়। ইরফানের সামনেই বসা ছিল হীর। ইরফান দাঁড়িয়ে গিয়ে ইয়াসের কাঁধে হাত দেয়। জয়তি আবার পাগল হয়ে যাবে না তো? তোর প্রেমে পাগল হয়ে বাঁচে না, আবার আমার জন্য পাগল হবে? অ্যাটলিস্ট এই সাহস ওর এখনো হয়নি। হয়তোবা। ইয়াস বাড়ির বাইরে হাঁটা শুরু করে। ইরফান যেতে যেতে পিছে ফিরে বলে, বাই সুইটি ডক্টর। হীর তার চোখ ঘোরায়। পাশ থেকে শালুক আন্টি হেসে ওঠে। দুপুরে খাবার শেষ হতে হীরের ফোনে পিয়াসার কল আসে। হীর ফোনটা রিসিভ করতে অপর পাশ থেকে পিয়াসা বলে ওঠে, ভালো আছিস? একটা খোঁজ খবরও তো রাখিস না। আমি নিজেই অন্যের সেবা করতে ব্যস্ত। আচ্ছা বাদ দে, তোর কি খবর? ভালো, চল দেখা করি। অনেক দিনই তো হলো তোকে দেখি না। আজকে বিকেলে? ওকে, ফারজানা আন্টির বাসায় চলে আয়, আমি তোকে অ্যাড্রেস দিচ্ছি। ওকে, তাহলে দেখা হচ্ছে। হীর কলটা কেটে দেয়। অনেকদিন পর তার মনটা বেশ ফুরফুরে লাগছে। কতদিন হয়ে গেছে পিয়াসার সাথে মন ভরে গল্প করা হয় না। বিকেল হতেই বাড়ির কলিং বেল বেজে ওঠে। হীর তখন ড্রয়িং রুমের সোফায় বসে বই পড়ছিল।
শালুক আন্টি দরজা খুলে হঠাৎ হলে হির বলে ওঠে, আন্টি আপনাকে যেতে হবে না, বোধহয় পিয়াসা এসেছে, আমি গিয়ে খুলছি। হির গিয়েই ফুরফুরে মন নিয়ে দরজা খুলতেই খানিকটা অবাক হয়। সামনে কালো রঙের টাইলস এবং সাদা রঙের টপস পরে একটা স্মার্ট মেয়ে, চুলগুলো তার ঝুটি করা। ফারজানা আন্টি আছেন? জি, তিনি নিজের রুমে ঘুমোচ্ছেন, কিন্তু আপনি? আমি জ্যোতি, ইয়াসের ফ্রেন্ড আর ওর কোম্পানির সেক্রেটারি। তুমি? ও, আমি হির, ফারজানা আন্টি ডক্টর আর তার বোনের মেয়ে। জ্যোতির পেছন হুট করে পিয়াসা এসে দাঁড়ায়, আর তার পরনে ছিল লাল রঙের গাউন আর পাশ দিয়ে ওড়া। হিরকে দেখে সে দ্রুত এসে তাকে জড়িয়ে ধরে। পেছন থেকে আবার কেউ এসে বলে, সুন্দরী মেলা বসেছে দেখি। হঠাৎ পুরুষালী কণ্ঠের শব্দ পেয়ে সকলে একসাথে পিছে ঘুরে তাকিয়ে দেখে ইরফান দু পকেটে হাত ঢুকিয়ে দাঁড়িয়ে। হির পিয়াসার উদ্দেশ্যে বলে, চল আমরা ভেতরে গিয়ে বসি, তোর সাথে ফারজানা আন্টি দেখা করিয়ে দিই। হিরের কথা শুনে ইরফান অবাক হওয়ার ভান করে বলে ওঠে, এই কি হির, তুমি ওকে মার সাথে দেখা করবে, অথচ আমার সাথে না? আপনি কোনো ইম্পর্টেন্ট পারসন না, তাই না? হির এবং ইরফানের কথার মাঝখান দিয়ে জ্যোতি বলে ওঠে, তোমরা যে যার মতো কথা বলেই যাচ্ছ, অথচ কেউ আমায় দেখলে না। জ্যোতির কথা শুনে ইরফান বলে ওঠে, তোমার সাথে তো সবসময় কথা হয়, কিন্তু ওর সাথে তো আজই নতুন দেখা। হির বুঝতে পারে ইরফান ওর বলতে পিয়াসাকে বুঝিয়েছে। পিয়াসার সাথে আপনার পরিচয় না হলেও চলবে। ইয়াশা, নাইস নেম। পিয়াসা মুচকি হেসে কিছু বলার আগেই পেছন থেকে ইয়াস ধমকের সুরে ইরফান বলে ডেকে ওঠে। তারপর সামনে এসে পিয়াসার দিকে তাকিয়ে অনুতপ্তের সুরে বলে, ইরফানের পক্ষ থেকে আমি ক্ষমা চাচ্ছি, আপনারা ভেতরে যান। জ্যোতি, তুমিও যাও। ইয়াসের কথায় পিয়াসা বলে ওঠে, না না, কোনো সমস্যা নেই। হির পিয়াসার হাত শক্ত করে ধরে তাকে ভেতরে আসতে বলে। পিয়াসা আর হির ভেতরে যেতেই ইয়াস জ্যোতির দিকে তাকায়। তুমি হঠাৎ এখানে? আন্টিকে দেখতে এসেছে। ওকে। জ্যোতি ভেতরে চলে যায়। ফারজানা আন্টি তখন তার রুমে বিশ্রাম নিচ্ছিলেন। ইরফান আর ইয়াস তখন তাদের রুমে যায় ফ্রেশ হতে। জ্যোতি এক সোফায় এবং হির আর পিয়াসা আরেক সোফায় বসে। হির আর পিয়াসা যখন কথা বলছিল তখন পাশ থেকে জ্যোতি আর চোখে হিরের দিকে তাকাচ্ছিল। তার মনে একটাই আক্ষেপ, হীরের মতো একটা সুন্দর মেয়ে এই বাড়িতে থাকছে, অপরদিকে এই বাড়িতে থাকছে দুজন সুদর্শন যুবক। না চাইলেও মন থেকে ক্ষোভ বেরিয়ে আসছে জ্যোতির। হঠাৎ ফারজানা আন্টি হুইল চেয়ার নিয়ে ড্রয়িং রুমে আসতেন। মূলত হীরের জন্যই তার রুম নিচে শিফট করা হয়, যাতে খুব সহজেই তাকে নিয়ে যে কোনো সময় হীর বাগানে হাঁটতে যেতে পারে। ফারজানা খান এসেই জ্যোতির দিকে নজর দিলেন। জ্যোতি উঠে ফারজানা আন্টিকে বলে ওঠে, আমি জ্যোতি, মনে আছে তো আন্টি? অবশ্যই মনে আছে, মনে থাকবে না কেন? আগের থেকে সুস্থ আছেন? কিছুটা। জ্যোতির সাথে কথা বলার মাঝ দিয়ে ফারজানা খানের নজরে আসে পিয়াসা। পিয়াসার দিকে তাকাতেই পিয়াসা মুচকি হেসে বলে ওঠে, কেমন আছেন আন্টি? ভালো। তুমি কি হীরের বান্ধবী পিয়াসা? জি, আমি পিয়াসা। ভালো করেছো এসেছো। আজকে আমরা সবাই একসাথে ডিনার করব, আর ডিনার না করে তো কাউকে আমি যেতে দিব না, মানে দিবই না। পিয়াসা পুনরায় মুচকি হেসে তার প্রস্তাবে রাজি হয়। রাতের খাবারের আয়োজন শুরু। শালুক আন্টি টেবিলে নানান খাবার পরিবেশন করছে। কিছুক্ষণ আগে হীর এসে তাকে সাহায্য করতে চাইলে তিনি বুঝিয়ে সুঝিয়ে তাকে রুমে পাঠায়। এতদিন পর বান্ধবীর সাথে দেখা, অথচ বান্ধবীর সাথে খোশ গল্প না করে রান্না করবে। জ্যোতি তখন সোফায় বসেছিল। অনেকক্ষণ ধরেই সে ইয়াসকে দেখে খুঁজে পাচ্ছে না। তার ইচ্ছে হলো ইয়াসকে দেখার, যেই ভাবা সেই কাজ। কাউকে কিছু না বলেই সিঁড়ি বেয়ে ইয়াসের রুমের দিকে রওনা হয় জ্যোতি। কয়েকবার নক করলেও ইয়াস উত্তর না দেওয়ার অনুমতি ছাড়াই ইয়াসের রুমে প্রবেশ করে সে। ভেতরটা খুব সুন্দর করে গোছানো ছিল ইয়াসের। জ্যোতি আশেপাশে তাকালো, বিছানায় কম্বল মুড়ি দিয়ে কেউ একজন শুয়ে। জ্যোতি চুপ করে গিয়ে বিছানার এক কোণে বসে। ইয়াস, জেগে আছো? কম্বলের ভেতর থেকে অস্পষ্ট স্বরে ইয়াস হুম বলে ওঠে।
তুমি বদলে গেছো ইয়াস, আগের মতো হাসো না, চুপচাপ থাকো। জানি তোমার বাবার মৃত্যুর পর তুমি হতাশায় ভুগছ, তাই বলে কি সবার সাথে এই গোমরা মুখে থাকবে? তোমাকে এরকম চুপচাপ দেখতে আমার মোটেও ভালো লাগে না। ইয়াশ কোনো কথা না বলে বাম পাশে ফিরে রয় সে। তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ ইয়াস?